শেখ হাসিনা চাইছিল ডক্টর ইউনূসকে জেলে দিতে। আর আমরা উনাকে ফুলের মালা দিয়ে উপদেষ্টা বানিয়েছি। উনার এটা বোঝা উচিত যে জেলখানা আর ফুলের মালার ডিফারেন্সটা মানে বিপরীতমুখী। গত ১৭ বছরে হাসিনার সরকার কি নির্বাচিত ছিল? মহাসচিবের কথাটাকে আপনাকে বুঝতে হবে। সে তো নির্বাচিতই না। আপনি কাগজে কলমে লিখেছেন আপনি নির্বাচিত। সংস্কার আপনি বেসিক ২-১ টা করলেই প্রভাব সব জায়গাতে পড়ে যেত। ৭১ সনে উনি যেটা বলেছে, এটা তো চেতনার ব্যবসায়ী ছিল আগের সরকার। যে আওয়ামী লীগের এই মিশনে চেতনার ব্যবসা করে এই দেশেরই ১৪ টা বাজায় দিছিল। গত ৫ মাসে উনার যে অর্জন, উনি যা লেজে গোবরে লাগাইছেন, এতে কি মনে হয় যে উনি লং টার্ম উনিই থাকতে চাবেন? আমার তো মনে হয় ছাইড়া দে মা কাইন্দা বাঁচির অবস্থা। ছেড়ে দে মা কেঁদে বাঁচি। যে মেধার ভিত্তিতে সবকিছু হবে। এইখানে কি মেধার ভিত্তিতে হলো? আপনি একজন নিছেন ৮০, একজন নিছেন ৩০। আমার কাছে মনে হচ্ছে এইখানেই একটা বৈষম্য হয়ে গেছে ১ম এই। আপনি এখন এই যে মানুষের যে করুণ অবস্থা, এটা বুঝার ক্ষমতা কি উনাদের আছে কারো? কারণ উনাদের সাথে তো পাবলিকের সেই টাচটা নাই। কোন নাই টাচ এটা নাই। যে আপনি মেধার ভিত্তিতে সবকিছু করবেন। উঠার বিরুদ্ধে আপনি আন্দোলন করেছেন। তাহলে ৭১ সনে যে ভুলটা আমাদের ওই সময় সরকার করেছিল, আমার কি মনে হয় এবারের অভ্যুত্থানের পরে এই ভুলটা আমাদের হয়েছে না? ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বিশাল এক পরিবর্তন করবেন। কিন্তু আসলে আমরা প্রত্যাশার জায়গায় যেতে পারছি না। হতাশ হচ্ছে। জনগণ হতাশ হচ্ছে এবং বাংলাদেশের গরিব মানুষ আর কিছু না হলে ১ মুঠো চাল, ১ গ্লাস পানি খেয়ে বাঁচতে পারে। সেই চাউলের দামটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তো এই প্রক্রিয়ায় যদি সরকার চলতেই থাকে, সেই ক্ষেত্রে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে? আমি মানে খুব ভালো লাগছে যে উনি অনেক তথ্যবহুল দুর্নীতির তথ্য উনার কাছে আছে। দেশটা একটু ভালো মানে কথা বলার স্বাধীনতা আছে বইলা উনি কথাগুলো বইলা একটু শান্তিতে আছেন। না হইলে উনার অবস্থা তো অনেক কাহিল হয়ে যেত। মানে এইটাই এইজন্যে বোধহয় আসলে সরকার ভালো সুযোগ দিয়েছে। কথা বলার একটা ভালো দিয়েছে। স্বাধীনতা পেয়েছি আমরা। হ্যাঁ, হ্যাঁ। কথা বলার স্বাধীনতা উনারা দিয়েছে মানে আমরা আদায় করে নিয়েছি। কারণ এখন তো জি। আমাদের কথা বলার মধ্যে কেউ ভেটু দেওয়ার স্কোপ নাই। এদিক দিয়ে আমাদের আ ফজলুল হক সাহেব উনিও চমৎকারভাবে যে কথা বলতেছেন, উনি আসলে আজ থেকে ৩ মাস পরে ৬ মাস পরে কি হবে উনিই বলতেছেন। এবং আমার আরিফ ভাইও বলতেছেন। আসলে কি হবে আমাদের একটা ধারণা হয়ে যাচ্ছে। কারণ হইছে কি? আপনাকে আমরা বানিয়েছি আমরা সবাই মিলে শেখ হাসিনা চাইছিল ডক্টর ইউনূসকে জেলে দিতে। আর আমরা উনাকে ফুলের মালা দিয়ে উপদেষ্টা বানিয়েছি। উনার এটা বোঝা উচিত যে জেলখানা আর ফুলের মালার ডিফারেন্সটা মানে বিপরীতমুখী। একটা আরেকটার দিকে যায় না। তা আমরা উনাকে এত সম্মান করে এত একটা সুন্দর জায়গায় বসিয়েছি। উনার তো ১ম এই টার্গেট করা উচিত ছিল যে আমি আসলে কি কাজটা করব। যেটা আমি আপনাকে বলছি। যেটা একটু আগে আমাদের আরিফ ভাই বিস্তারিত বলেছেন যে আসলে সংস্কার আপনি বেসিক ২-১ টা করলেই প্রভাব সব জায়গাতে পড়ে যেত। এই যে শহীদের রক্তের মূল্য আপনি যদি না দিতে পারেন। ৭১ সনে উনি যেটা বলেছে, এটা তো চেতনার ব্যবসায়ী ছিল আগের সরকার। আমি বলতাম সবসময় যে আওয়ামী লীগের এই মিশনে চেতনার ব্যবসা করে এই দেশেরই ১৪ টা বাজায় দিছিল। শুধু চেতনার ব্যবসা করে। যার দরুন ওই সময় রাজাকার শব্দটাকেও মানুষ অনেক সময় আপন করেছিল। কিন্তু রাজাকার শব্দটা তো আমরা আসলেই সবাই এখনো ঘৃণা করি। ৭১ সনে যারা রাজাকার ছিল দেখলে পরে আমরা ভাবি উনি রাজাকার। আমরা এখনো ঘৃণা করি সারা জীবনই করব। ঠিক উনাকে বসানোর পরে উনি আসলে যে সম্মান নিয়ে এসেছিলেন, উনাকে টার্গেট করা উচিত ছিল যে এই কাজটা আমি করে আমি সরে যাব। উনি কোন টার্গেটই করলেন না। টার্গেট না করে আপনি আজকে এনেছেন পোশাক বদল, এই বদল, সেই বদল কিন্তু ফরম্যাটিক কিছু বিষয় সালেহ সাইফুল্লাহ সোহেল জি, জি। আপনি অবগত কিনা আমি জানি না। ২০০৮ এর ২০০৬ যে 111 সরকার এসেছিল তখন কিন্তু ১ম এই প্রস্তাব দেওয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব নেওয়ার জন্য। কিন্তু তিনি জিজ্ঞেস জি, করেছিলেন সময়টা কতদিন? হ্যাঁ, সময়টা দীর্ঘদিন না হওয়াতে সেই সময় তিনি রাজি হন নাই। যে আমি দায়িত্ব হ্যাঁ, নিবো, আমার অনেক পরিকল্পনা আছে। আমার এইজন্য সময়ের দরকার। এই পর্যাপ্ত সময় পেলে আমি দায়িত্ব নিবো। এবার যখন উনাকে প্রস্তাব দেওয়া হয়েছে, উনি আগেই এই বিষয়টা ক্লিয়ার করেছিলেন। আমি যেটা শুনেছি যে লম্বা সময় উনি থাকবেন এবং যে পরিকল্পনা আছে উনার সেগুলো বাস্তবায়ন করবেন। এইভাবেই কিন্তু উনি ক্ষমতায় এসেছেন। আপনি এই বিষয়ে কতটুকু জানেন জানি না। তাহলে আমার মনে আচ্ছা হচ্ছে আমি যেটা জি।
জি, আমি আপনার কথার রেশ ধরেই বলি। গত জি। ৫ মাসে উনার যে অর্জন, উনি যা লেজে গোবরে লাগাইছেন, এতে কি মনে হয় যে উনি লং টার্ম উনিই থাকতে চাবেন? আমার তো মনে হয় ছাইড়া দে মা কাইন্দা বাঁচির অবস্থা। ছেড়ে দে মা কেঁদে বাঁচি। কারণ উনাদের যারা আছেন দেখেন, উনারা চুজ করেছেন এমন কিছু বয়স্ক মানুষ, আর এমন কিছু তরুণ, যেটার এভারেজ করতে গেলে এভারেজ করেছেন উনারা ৪০ বছরে কিংবা 50 তে। আমি ধরেন ৮০ বৎসরের আমার ওয়াহিদুদ্দিন স্যার আমার খুব প্রিয় মানুষ। আমি খুব পছন্দ করি উনাকে। উনাকে আপনি সিলেক্ট করেছেন। আমি বাংলাদেশের গভর্নরদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করি সালেউদ্দিন সাহেব। উনার বয়সও ৮০। আপনি পছন্দ করেছেন আমার আরিফ সাহেব। উনিও আমার খুব পছন্দের মানুষ, উনার বয়সও ৮০। আপনি এমন ৮০ জন চুজ করেছেন ৭ থেকে ৮ জনের। আর ২ টা ইয়াং ছেলেকে নিয়েছেন। ওদের বয়স ধরেন ৩০। এটা কি তো বিষয়টা ৩০ আর বিষয়টা এমন হইতে পারে না খালিদ সাইফুল্লাহ? বিষয়টা এমন হইতে পারে না যেটা আমরা জি। উনি উনার যে বয়স এবং একটা আপনার বন্ধু কিন্তু আপনার সমবয়সী যারা আছে তারাই আপনার ঘনিষ্ঠ বন্ধু। ইয়েস, স্বাভাবিকভাবেই। ইয়েস, আপনার ইয়েস, নি ইয়েস। কম বয়সী বা বেশি বয়সী এর সংখ্যা খুব কম। উনি তাদেরকে নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, উনার ক্লোজ মানুষ, উনি চিন্তা করেছেন তাদের নিয়েই আমি আগামীতে আগাতে পারবো। এই থিওরিতে হয়তো উনি এ তা তাহলে উনার সেম এজ এর লোকগুলো নিয়েছেন। কিন্তু আমর ভাই আমি আপনাকে জিজ্ঞেস করি, বয়সের কাছে তো আপনি এগিয়ে যেতে হবে। এই যে আপনি জি। সুন্দর করে হাসি দিচ্ছেন, সুন্দর করে কথা বলছেন। আপনার কথাগুলা কত স্পষ্ট হচ্ছে। আমারটা একটু স্পষ্ট হচ্ছে। আপনার চেয়ে বয়সটা আমার মনে হয় একটু বেশি। আমার আরিফ ভাইয়ের কথা আরো সুন্দর হচ্ছে। ফজলুল হক ভাইয়ের কথা একটু বেজে যাচ্ছে। কারণ উনার বয়স আবার আমাদের চেয়ে একটু বেশি। তা আপনি বলেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার যদি আজকে ৪০ বৎসর কিংবা ৫০ বৎসরের যুবক হতেন, উনার কাছে জাতি অনেক কিছু পাইতো। উনি তো বয়সের কাছে হেরে গেছেন। উনার কাছের একজন লোক আমাকে বলেছেন যে, "স্যার ডাইনে যদি বলে বামের কথা একটু উল্টাপাল্টা হয়ে যায়।" একজনকে জিজ্ঞেস করে আমি জানি কি একটু আগে কি বলছিলাম? তা আচ্ছা আপনি বলেন, আমি যদি তার পাশে থাকি, আমি যদি দুর্নীতিবাজ হই, তাহলে উনার ইয়েস এর জায়গায় নো যদি বলি ১৪ টা তো ওইখানেই বেজে যাবে। শিক্ষা তো এমনিই শেষ। আমি এখন আপনাকে জিস টানি কথাটা। সেটা হচ্ছে উনি যে কাজটা করেছেন, উনার প্রথমত উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্তগুলাই সঠিক হয় নাই। নাম্বার 2, আমাদের ছেলেদেরকে যেইভাবে এই কমিটিতে ঢুকানো হইছে, যেটা আপনি গণ অধিকারের আরেকটা সংগঠন উনাদের যেটা আছে নূর সাহেব, নূর সাহেব একদিন কথাটা বলেছিলেন যে, যাদেরকে উপদেষ্টা করা হয়েছে এই কমিটিতে নাকি গণ অধিকার ফোরামের এরা ছিল ইউনিভার্সিটি কমিটির সেক্রেটারি কিংবা সম্পাদক এই লেভেলের। তা আমার বক্তব্য হইছে যে, একটা আন্দোলন হয়েছে কোটার বিরুদ্ধে। কোটার বিরুদ্ধে আপনি যখন আন্দোলন করেছেন তখন ৭১ সনে যারা চাকরি পাবে এই কোটাতে পাবে না বলেই তো আন্দোলন হয়েছে। তা একটা কোঠার আমাদের একটা চেতনা ছিল যে কোঠা থেকে কিছুই হবে না, মেধার ভিত্তিতে হবে। তাহলে আপনি যে এই সমন্বয়কদেরকে ওখানে নিলেন, আমার তো এখন প্রশ্ন জাগে যে আপনি উনাদেরকে নেওয়াটাই তো আমার কাছে মনে হইছে আপনি যে আন্দোলনটা করেছেন যে চেতনা নিয়ে, এই চেতনার সাথে মিলে নাই। চেতনাটা ছিল যে মেধার ভিত্তিতে সবকিছু হবে। এইখানে কি মেধার ভিত্তিতে হলো? আপনি একজন নিছেন ৮০, একজন নিছেন ৩০। আমার কাছে মনে হচ্ছে এইখানেই একটা বৈষম্য হয়ে গেছে ১ম এই। এটা আমার কাছে মনে হয়েছে একটু কনফিউজিং একটা গভর্নমেন্ট এসেছে। আমার এখন লাস্ট প্রশ্ন যেটা আপনার কাছে, যে উনি এই গত ৫ মাসে যে অর্জন করেছেন, আমার কাছে মনে হয় উনি লং টার্ম থাকার যে প্ল্যান উনার ছিল, এখন উনি এটা থেকে নিজেই সরে আসতেছেন। কি জন্যে? এই যে হঠাৎ করে একটা প্রোক্লামেশন এর প্রশ্ন আসছিল আপনি খেয়াল করেন। প্রোক্লামেশন হবে দেশে, এটা আমাদের ছাত্ররা সিদ্ধান্ত নিল যে একটা ঘোষণাপত্র তৈরি করতে হবে। ৪ মাস ৫ মাস পরে হঠাৎ করে আপনার মনে হবে একটা ঘোষণাপত্র লাগবে। আর এই ঘোষণাপত্র এটা কি খুব মানে খুব খামখেয়ালি বিষয়? এই বিষয়টা নিয়ে তো অনেক রিসার্চ এর বিষয়তে অনেক কথার বিষয় থাকে। দেখেন এটা যদি ডিক্লেয়ার হতো, তাহলে আমরা যারা স্টেক হোল্ডার ছিলাম, যারা রাজনীতিবিদরা ছিলাম, আমরা তো চরমভাবে মর্মাহত হতাম। এইজন্য যে আমরা এটা কিছুই জানতাম না। তা আমার কাছে ডক্টর ইউনূসের এই জিনিসটা ভালো লেগেছে। উনি হঠাৎ করে ইন্টারফেয়ার করে এটা বন্ধ করে দিলেন। বন্ধ করে বললেন যে আলোচনা করে এটা করবে। আপনি দেখেন এই ধরনের বেসিক অনেক সিদ্ধান্ত উনি নিতে পারতেছেন না। আপনি এখন এই যে মানুষের যে করুণ অবস্থা, এটা বুঝার ক্ষমতা কি উনাদের আছে কারো? কারণ উনাদের সাথে তো পাবলিকের সেই টাচটা নাই। কানেকশন কোন নাই। টাচ এটা নাই। আপনি এটা দেখেন বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন এই কিছু রক্ষণাবেক্ষণ, বাজার এই সেই করতে। এই ছাত্ররা কিন্তু কি তারা এখন করবে এই কেন? কাজে এটা একটা সময় বড় দিতে প্রশ্ন, পারতেছে? তারা কেন দায়িত্ব নিবে? সরকারের কি লোকের অভাব?
যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নিবে, তারা তৃণমূলে সব কার্যক্রম পরিচালনা করবে। এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। মানে চরম জনজাতির ধরনের। প্রশ্নটা। আমি প্রশ্নটা করছি এই জন্যে আমার ভাই একটু ক্লিয়ার করে দিই যে আপনি জি, মেধার ভিত্তিতে সবকিছু করবেন। উঠার বিরুদ্ধে আপনি আন্দোলন করেছেন। তাহলে ৭১ সনে যে ভুলটা আমাদের ওই সময় সরকার করেছিল, আমার কি মনে হয় এবারের অভ্যুত্থানের পর এই ভুলটা আমাদের হয়েছে না? আমার তো মনে হয় হয়েছে। অথচ এই যারা উপদেষ্টা ২ জন হয়েছে আমাদের ছোট ভাই, তারা যদি উপদেষ্টা না হয়ে ওই যে সার্জিস, তারপর আরেকটা ছেলে কি জানি মোটা করে নামটা মনে পড়তেছে না, হাসনাত, উপদেষ্টা যে এই যে হাসনাত। ও না, উপদেষ্টা। হাসনাত, ইয়েস, সরি হাসনাত। ওদের মতো যদি প্রেশার গ্রুপ থাকতেন, আর যদি আপনাদের মতো আপনার বয়সের কিংবা আমাদের বয়সের যারা তরুণ ছিল, আমার যে ফজল হক ভাই বললেন যে অনেকটা তরুণদেরকে সাথে নিয়ে, যাদের তরুণ মানে ৪০ থেকে ৫০ এর মধ্যে আপনি একটা উপদেষ্টা পরিষদ করতেন। আর ওই ছেলেরা যদি প্রেশার দিত আর পুলিশ যদি কাজ করাইতে আমরা পারতাম, তাইলে দেশটা কি আরেক রকম চলতো না? এখন আপনি কি কারণে, আমার কাছে মনে হয়েছে আসিম নজরুল সাহেব একটু অতি উচ্চাবিলাসী একটা ভাব পোষণ করে উনি এই কাজটা উৎসাহের সাথে করেছেন। আর ইউনূস সাহেব এই খপ্পরে পড়েছেন। পড়ার পরে আমি চিন্তা করেছিলাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে যদি হইছে একটা যাক, অভ্যুত্থান হয়ে এটা আমি আমি হয়েছে, আমার আমরা প্রোগ্রামটা মেনে শেষ নিলাম। ভালো করছি। রেজাল্ট আসবে। রেজাল্ট যেহেতু আসতেছে না এইজন্যই আমার এখন সমালোচনার কথা আসছে। আর আমাদের দলের যে অবস্থান যদি এইভাবে চলতে থাকে, আমরা তো জনগণের জন্য রাজনীতি করি, মানুষের জি, জন্য রাজনীতি করি। মানুষ যদি ভালো না থাকে, মানুষ যদি মনে করে যে এই সরকারের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, তাহলে একবার না ১৭ বছর বলেছি হাসিনার বিরুদ্ধে, প্রয়োজনে উনাদের বিরুদ্ধে যা, যা করতে হয় সমস্ত কাজই আমরা করব। সবকিছুই এই ব্যাপারে করবেন। আপনি নিশ্চিত এরকম থাকতে হুমকি পারেন। আপনারা দিচ্ছেন, কারণ জনগণ যেন এরকম ভালো হুমকি থাকে আপনারা দিচ্ছেন। এই কাজটা জি, আমরা করব। আমাদের জি। প্রিয় নেতা তারেক রহমান এই কাজটাই করতেছেন। এর চেয়ে যদি ফ্যাসিস্ট এই সরকার হাসিনার আরো সাথে বেশি ভালো হয়, স্বাধীনতার পরে কোন সরকারের তুলনা হবে না। ডক্টর ইউনূস তাহলে তাহলে আমাদের আপনি কাছে এটা একটু খুব দেখেন, ফখরুল ইসলাম যেকোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে থেকে ভালো। আমি হ্যাঁ, এজন্যই এখানে আনলাম। আমার ভাই আপনাকে মানে এই তিনি কনসেপ্টটা বুঝাচ্ছেন বুঝতে হবে। আহ আওয়ামী লীগ আপনি সরকার এই এখানে সরকার চেয়ে ক্লিয়ার ভালো ছিল। না, না মেসেজটা আপনাকে বুঝতে হবে। গত জি। ১৭ বছরে হাসিনার সরকার কি নির্বাচিত ছিল? মহাসচিবের কথাটাকে আপনাকে বুঝতে হবে। সে সেক্ষেত্রে তো সাংবিধানিক সরকার। নির্বাচিতই না। আপনি কাগজে কলমে লিখেছেন আপনি নির্বাচিত। বাট আপনি ১৪ তে ভোট করেন নাই। বিনা ভোটে নির্বাচিত। ১৮ তে রাতে ভোট করেছেন। ভোট নেন নাই। ২৩ এ আপনি কিভাবে করেছেন আল্লাহ মাবুদই জানে। এখানে কোনো ভোটই পড়ে না কুকুর আর বিড়াল ছাড়া। সুতরাং এগুলি তো অনির্বাচিত সরকার। উনি টার্গেট করেছেন এর আগে অর্থাৎ 91 এর কথা আপনি বলতে যে পারেন, 96 আপনি এর কথা বলতে পারেন, 2001 এর জি, কথা আমি বলতে ক্লিয়ার। পারেন। আমি ক্লিয়ার।